নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতে পরিসংখ্যানের অধ্যায় অর্থাৎ তথ্য উপাত্তের যে অধ্যায় আছে বইয়ের 17তম অধ্যায়, সেখান থেকে আজকে অনুশীলনীর অঙ্কগুলো করাবো। তার আগে তোমাদের অনুশীলনীর অঙ্ক করানোর আগে একটি বিষয় তোমাদের বাকি রয়েছে, সেই বিষয়টি আমি একটু দেখিয়ে তারপরে অনুশীলনীর অঙ্কগুলো দেখাবো। আর সেই বিষয়টি আমি দেখাবো অনুশীলনীর অঙ্ক থেকেই, কারণ ওটাকে এক্সট্রা কোনো অঙ্ক আর আমি বোঝাতে যাব না। কারণ ইতিপূর্বে আমি যতগুলো গড় নির্ণয় করেছি, গড়ে অনেকগুলো উদাহরণ দিয়েছি, বিভিন্ন নিয়মগুলো দেখে বানিয়ে বানিয়ে উদাহরণ দিয়ে সেগুলোকে সমাধান করে দিয়েছি। মধ্যকেও একই কাজ করেছি, প্রচুরকেও একই কাজ করেছি, আয়ত লেখে একই কাজ করেছি, এবং গণসংখ্যা, বহুভুজ, এগুলি সব বানিয়ে বানিয়ে অঙ্ক দিয়ে এবং সেই অঙ্কগুলো থেকে আমি তোমাদেরকে সমাধান করে দিয়েছি এবং বইয়েরও উদাহরণের কিছু অঙ্ক তোমাদেরকে নিয়েছি। তবে আজকাল একটি টপিকসই শুধু তোমাদের বাকি আছে, সেটি হলো অজীব রেখা। তাহলে অজীব রেখাটা তোমাদের ইতিপূর্বে দেখানো হয়নি। অজীব কার্ভ কীভাবে অঙ্কন করতে হয় সেই প্রক্রিয়াটা আমি দেখাবো, কিন্তু সেটার জন্য আলাদা বানিয়ে কোনো অঙ্ক না দিয়ে আমি একবারে সরাসরি অনুশীলনীর একটি অঙ্ক করে দিলেই তোমাদের অনুশীলনের একটি অঙ্কও শেষ হয়ে গেল, সাথে আমার বোঝানো হলো। এই জন্য আজ তোমাদের অজীব রেখা সম্পর্কে আলোচনা করব। দেখি তোমাদের অজীব রেখা বইয়ের অনুশীলনীতে, তো আজকে থেকে তোমাদের কিন্তু অনুশীলনীর অঙ্কগুলো সলভ করব। অতএব তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে, আর ফুল ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে। এতে আমার ভিতরে অনেক জায়গায় আমি খুঁটিনাটি অনেক কিছু বোঝাই, যেটা তোমাদের জানা দরকার, যেটা তোমাদের মনে রাখা দরকার। আর সেই মনে রাখার বিষয়গুলো অবশ্যই মনে রাখবে, আর এজন্য ফুল ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে। তা ঠিক আছে, এখন আমরা চলে যাই। দেখো বইয়ের 343 পৃষ্ঠা, 343 পৃষ্ঠার দেখো একদম প্রথম অঙ্কটি, অর্থাৎ 10 নম্বর অঙ্ক। 10-এর আগ পর্যন্ত যে 9টি অঙ্ক দেওয়া আছে, 1 থেকে 9 পর্যন্ত, এগুলো দেওয়া আছে MCQ অর্থাৎ অবজেক্টিভ। তা সেগুলো আমি অবজেক্টিভের অপশন নিয়ে আমি পরে আসব, আগে আমি সরাসরি অঙ্কে চলে যাই। সেক্ষেত্রে 10 নম্বর অঙ্কে দেখো এখানে লেখা আছে, দশম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। প্রদত্ত উপাত্তের গণসংখ্যা, বহুভুজ ও অজীব রেখা অঙ্কন করো। তাহলে এই অঙ্কটা থেকে আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে, উপাত্ত দেওয়া আছে, সেই উপাত্ত থেকে আমাদের গণসংখ্যা, বহুভুজ অঙ্কন করতে বলছে, একই সাথে অজীব রেখা অঙ্কন করতে বলছে। কিন্তু গণসংখ্যা, বহুভুজ কীভাবে অঙ্কন করতে হয় সেটা তো ইতিপূর্বে আমি দেখিয়েছি, তাই এখানেও দেখাবো। যেহেতু এটা আমাদের বইয়ের এই টোটাল অঙ্কটাকে আমি সলভ করে দেবো, তাহলে গণসংখ্যা, বহুভুজটাও আমি শেখাবো এবং অজীব রেখাটাও এখানে সমাধান করে দেবো। তার আগে অজীব রেখা কী, অজীব রেখা কীভাবে অঙ্কন করতে হয় সেই প্রক্রিয়াটা একটু আলোচনা করে আসি, তারপর আমরা 10 নম্বরে চলে যাব। ঠিক আছে, অজীব রেখা হলো তোমাদের ইতিপূর্বে আমি মধ্যক নির্ণয় করতে গিয়ে তোমাদের আমি শিখিয়েছি ক্রমযোজিত গণসংখ্যা অঙ্কন করতে, গণসংখ্যা নির্ণয় করতে হয়। তাহলে সেই ক্রমযোজিত গণসংখ্যা আমাদের অজীব রেখার একটি প্রাথমিক ধাপ, অর্থাৎ প্রথম ধাপ। এই অজীব রেখা, এটার ইংলিশটা কি? অজীব কার্ভ, অথবা ক্রমযোজিত গণসংখ্যা, এটার ইংলিশটা কি? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে এই অজীব কার্ভের ইংলিশটাও কিন্তু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ, অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যা রেখা। তাহলে অজীব রেখাকে অপর নাম তোমাদের ক্রমযোজিত গণসংখ্যা রেখাও আসতে পারে। পরীক্ষাতে তোমাদের এখানে আমি বারবার বলছি অজীব রেখা অঙ্কন করো, অজীব রেখা অঙ্কন করো, কিন্তু পরীক্ষাতে আসলো তোমাদের ক্রমযোজিত গণসংখ্যা রেখা অঙ্কন করো, তখন তো তোমরা বুঝবে না যে ক্রমযোজিত গণসংখ্যাটা কী। তাহলে এটি একই জিনিস, অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যা রেখা আর অজীব রেখা দুটি একই। সেই অজীব রেখা হতে পারে দুই ধরনের, একটি হলো অজীব আর একটা অধি অজীব। কিন্তু তোমাদের বইতে যে অঙ্কগুলো আছে সেখানে অধি অজীব নিয়ে কোনো আলোচনা করেনি, এজন্য আমরা ওইটার প্রসঙ্গে যাব না, সরাসরি আমরা অজীবটা অঙ্কন করব। অজীব হলো নিম্ন হতে উচ্চক্রমে, উচ্চক্রমের যে আমাদের অজীব রেখাটা যায়, অর্থাৎ নিচে থেকে উপরের দিকে রেখাটা চলে যাওয়া, এটাকে বলা হয় অজীব। আবার কোনো কোনো অজীব আছে অধি অজীব, মানে উপর থেকে নিচের দিকে চলে আসে যে অজীব রেখাটা, অর্থাৎ বড় তথ্যমান থেকে ছোট তথ্যমানের দিকে ধাবিত হয় যে রেখা, সেই রেখাটাকে বলা হয় অধি অজীব। তাহলে আমরা এখানে অজীব সম্পর্কে আলোচনা করব। সেক্ষেত্রে দেখো আমি একটা অজীব রেখা, প্রথম ধাপ আগে আমি একটু শিখিয়ে নিই, তারপর বইয়ের অঙ্কটা করব। অজীব রেখা
অঙ্কনের পূর্বে প্রথমত ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হয়। দ্বিতীয়ত ভূমি অক্ষে শ্রেণীর উচ্চ সীমানা এবং লম্ব অক্ষে নিজ নিজ শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে মুক্ত মুক্ত হস্তে অজীব রেখা অঙ্কন করতে হয়। এই কথাটুকু আমি জাস্ট শর্টকাট, এগুলো তোমাদের এমনি মুখস্থ হয়ে যাবে, এগুলো মুখস্থ রাখার কিছু না। আমি অঙ্ক যখন করাবো, চিত্র যখন অঙ্কন করব, তখন তোমাদের অটোমেটিক্যালি এগুলো হয়ে যাবে। তারপরে আমি বানিয়ে একটি বলছিলাম তোমাদের, এইমাত্র আমি বললাম যে বানায় কোনো অঙ্ক করাবো না, সরাসরি আমি বইয়ের উদাহরণের অঙ্কটাই করব, বইয়ের অনুশীলনীর অঙ্কটাই করব। বইয়ের অনুশীলনী অঙ্ক করার আগে আমি একটা ছোট্ট একটি অঙ্ক বানিয়ে দেখা দিই, একেবারে খুব ছোট্ট একটি অঙ্ক আমি তোমাদেরকে উদাহরণ হিসেবে দেখিয়ে দিই। মনে করো এরকম একটা অঙ্ক আছে, শ্রেণী কত 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। আর গণসংখ্যা দেওয়া আছে, গণসংখ্যা মানে এফ দেওয়া আছে, মনে করলাম 2, 5, 7, 3, 1, ইচ্ছে মতো দিলাম। তাহলে এটা থেকে আমাদের যখন অজীব রেখা অঙ্কন করবো, তখন আমাদের দরকার কি, এখানে একটা ঘর, ও যে প্রথম ধাপ ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হয়। ক্রমযোজিত গণসংখ্যা আমাদের প্রথমটা কি আছে 2, তাহলে 2 লিখলাম। 2 এর সাথে 5 অ্যাড করলে কত হয় 7, 7 এর সাথে 7 অ্যাড করলে 14, 14 প্লাস 3 কত হয় 17, 17 প্লাস 1 18, অর্থাৎ 2, 7, 14, 17, 18। তার মানে 14 সাথে 3 যোগ করলে 17, 17 সাথে 1 যোগ করলে 18। তাহলে এই যে আমাদের তথ্যগুলো বের করে ফেললাম। এখন এখান থেকে আমরা ক্রমযোজিত গণসংখ্যা রেখা অঙ্কন করে ফেলব। অঙ্কনটা কীভাবে করতে হয় দেখো, আমি এইমাত্র বললাম ভূমি অক্ষে আমরা কী নেব, শ্রেণী সীমানা, তাই না? এখানে আমাদের সর্বনিম্ন তথ্যমান আছে কত 10, 1, 2, 3, 4, 5, 5, 1, 2, 3, 4, 5, এরকম আমি ঘরগুলোও ছিল না। তোমাদের এরকম গ্রাফ পেপার পাবে। গ্রাফ পেপারে তোমাদের এখানে আমি তো বোর্ডে দেখাচ্ছি, আমি বলছি তোমাদেরকে একদম লাস্টের দিকে আমি 2টি অঙ্ক বা 3টি অঙ্ক গ্রাফ পেপার নিয়ে আমি সুন্দর করে টেবিলে বসে দেখাবো, কারণ এখানে বোর্ডে তো গ্রাফ পেপার নিয়ে সম্ভব না। আমি টেবিলে বসে টেবিলের থেকে ভিডিওটা করব, তখন তোমাদেরকে একদম, এখন আপাতত আমি এভাবে দেখাচ্ছি। লাস্টের একটি ক্লাস শুধুমাত্র তোমাদের গ্রাফ পেপারকে নিয়ে আমি ডিটেইল দেখাবো। এখান থেকে তোমাদের একটা প্রাথমিক ধারণাটা যদি দিয়ে দিই, তাহলে গ্রাফ পেপারে তোমাদের একদম ফাইনালি যদি বুঝিয়ে দেওয়া হয়, তাহলে আশা করি তোমরা সমস্ত বিষয়গুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য আমি আপাতত এখানে দেখাচ্ছি, পরবর্তীতে আমি গ্রাফ পেপারে তোমাদের আয়তলেখ বলো, গণসংখ্যা বহুভুজ বলো, তারপর তোমার এই অজীব রেখা বলো, এগুলি সব আমি গ্রাফ পেপারে একদিন দেখিয়ে দেবো সবগুলো। ঠিক আছে, 1, 2, 3, 4, 5।
এই আমাদের মনে করো গ্রাফ পেপারটা দেওয়া আছে এরকম, তাই না? তাহলে ভূমি অক্ষে হলো আমাদের শ্রেণী সীমানা। তাহলে আমাদের শ্রেণী এখানে আমাদের কত, প্রথমটা হলো 10, তারপর 20, তাই না? এখানে 30, 40, 50, আর এইদিকে আমাদের দেখো 50 লাস্ট আছে কত, 60 আছে। আর আমাদের গণসংখ্যা, ক্রমবর্ধিত গণসংখ্যা সর্বোচ্চ আছে কত, 18 পর্যন্ত। তাহলে এখানে 5, 10, 15, 20 অনেক ছোট হয়ে যায়, তাই না? প্রতি 5 ঘরকে আমরা যদি আমরা 2 ধরি, তাহলে কত হয় 2, অথবা এটাকে আমরা প্রতি 2 ঘরকে 1 বিবেচনা করি, তাহলে এখানে এই যে 10 ঘরকে আমাদের কত হয়ে যায়, 5, তাই না? এই 10 হয় তাহলে 10, এখানে কি 10 না, তাহলে 15, এখানে হয় 20। এখন দেখো আমি বলছি প্রতিটি উচ্চ সীমানার বিপরীতে লম্ব অক্ষে আমরা কী নিব, ক্রমযোজিত গণসংখ্যা মানে সিএফ। তাহলে এই উচ্চ সীমানা কত আছে এখানে, 20-এর বিপরীতে নেব কত, 2। তাহলে 10-এর বিপরীতে নেব না, আমরা 20 বরাবর নেব কত, 2। এখানে আছে 5, তাহলে আমাদের প্রতি 2 ঘরে, এখানে 10 ঘরে যদি 5 হয়, তাহলে প্রতি 1 ঘরে কত, প্রতি 2 ঘরে আছে 1, তাই না? এখানে প্রতি 2 ঘরে 1, 4 ঘরে 2, 6 ঘরে 3, 8 ঘরে 4, 10 ঘরে 5, কিন্তু আমার দরকার হলো 2 মানে কত, তাহলে 4 ঘর। তাহলে আমাদের 4 ঘরে, এই 4 ঘর বরাবর এই সোজা এই একটা বিন্দু পেয়ে গেলাম, ঠিক আছে? এরপর 30-এর বিপরীতে নেব কত, 7, ক্রমযোজিত গণসংখ্যা 7। তাহলে 7 বলতে কোথায়, 7 দোকানে 14 ঘর, তাহলে এখানে আছে 10 ঘর, এখানে আছে 15 ঘর, 15 ঘরের একটু কম নিচে হবে 7 ঘর, এ না? এরপর 40-এর বিপরীতে, এই উচ্চ সীমানার বিপরীতে নেব 14 মানে কত, দেখো এই যে 14 দুগুণে 28 ঘর, তাই না? 28 ঘর, তাহলে এখানে আসছে এখানে 10 ঘর, 20 ঘর, এখানে 30 ঘর, 30-এর থেকে আমরা 28 ঘর মানে 4 ঘর বাদ দিব, 2 ঘর বাদ দিব, তাহলে 2 ঘর বাদ দিলে এই হলো আমাদের 28। এরপর 50-এর বিপরীতে নেব 17, তাহলে প্রতি 2 ঘরে যদি 1 হয়, তাহলে 17 মানে কি 34 ঘর পর্যন্ত চলে যাবে, তাহলে 17 মানে আমাদের 34 ঘর, তাই না? তাহলে এখানে আছে দেখো 10, 20, 30 না, তারপরে আরও 4 ঘর, এই হলো আরও 4, 34, এই তো। এরপর 60-এর বিপরীতে আছে 18 মানে কি, আমাদের প্রতি 2 ঘরে যদি 1 হয়, তাহলে 18-র জন্য কত ঘর উপরের দিকে চলে যেতে হবে, তাহলে 18-র জন্য আমাদের যেতে হবে 36 ঘর, তাই না? তাহলে এখন দেখো এই হলো 15, 16, 17, 18, তার মানে এই 35 আর একে 36-এর বরাবর আমাদের যেতে হবে 60। তাহলে এই বিন্দুগুলো আমরা পেয়ে গেলাম, তাই না? এখন এই যে বিন্দুগুলো পেলাম, এই একটা বিন্দু, 2টা বিন্দু, 3টা বিন্দু, 4টি বিন্দু, 5টি বিন্দু, এই বিন্দুগুলোকে আমাদের মুক্ত হস্তে যোগ করতে হবে। তাহলে মুক্ত হস্তে যোগ করে আমরা যে রেখাটা পাবো সেই রেখাটার নামই হলো অজীব রেখা। তাহলে দেখো আমাদের মুক্ত হস্ত মানে কি, ফ্রি হ্যান্ড। এখানে আমরা স্কেল দিয়ে, যেমন গণসংখ্যা রেখা দেখাইছিলাম আমি স্কেল দিয়ে, অথবা গণসংখ্যা বহুভুজ দেখাইছিলাম আমি স্কেল দিয়ে, অর্থাৎ এক একটা ভুজ হওয়া দরকার, মানে বাহু হওয়া দরকার। আর এটা কিন্তু রেখাটা মানে স্মুথ হতে হবে। তাহলে এটা গণসংখ্যা রেখাটা তোমার এখান থেকে আমরা এইভাবে উঠাবো, এইভাবে, ঠিক আছে? এখন এটা কিন্তু এখানে শেষ হয়ে গেল। তাহলে বাদ বাকি অংশটা আমাদের শুরু হয়েছে কোথা থেকে, আমাদের নিম্ন সীমানা, সর্বপ্রথম নিম্ন সীমানা ছিল 10, এই জন্য এই 10-এ এনে, অর্থাৎ এখান থেকে 10 বরাবর এনে এটাকে মিলিয়ে দেব, এটি হলো অজীব রেখা। তা এই রেখাটার নাম কি, অজীব কার্ভ, ঠিক আছে? তাহলে আমাদের অজীব রেখাটা তোমাদের অঙ্কন করা কীভাবে করতে হয় সেই জিনিসটা তোমাদেরকে দেখিয়ে দেওয়া হলো। আশা করি তোমরা সবাই খুব ভালো মতোই বুঝতে পেরেছো। আমি এখন বইয়ের যে অঙ্কগুলো আছে, আমি তোমাদেরকে বলছিলাম যে বইয়ের অঙ্কগুলো তোমাদেরকে আমি সমাধান করে দেব। তা সেক্ষেত্রে আমি দেখি বইতে আরও উদাহরণে 2-1টি অঙ্ক দেওয়া আছে কি না সেটা জানি না, একটু দেখি আমি উদাহরণগুলো। উদাহরণে একটা অঙ্ক আছে, 332 পৃষ্ঠায় একটি উদাহরণ দেওয়া আছে।
তাই উদাহরণটা তোমরা নিজেরা দেখে নিও, এটা পারবে আশা করি। আমি একবারে সরাসরি বইয়ের অঙ্কটা করি, তারপর আমি একটু বলে দিলাম যে উদাহরণে আছে কিনা আমি খুঁজে দেখলাম, দেখে তোমাদেরকে বলে দিলাম 332 পৃষ্ঠায় একটি উদাহরণের অঙ্ক দেওয়া আছে অজীব রেখার। সেই অঙ্কটা তোমরা বাসায় অবশ্যই সমাধান করে ফেলবে। এখন আমি বইয়ের অনুশীলনীতে যে অঙ্কটা আছে 10 নাম্বার, এই 10 নাম্বার অঙ্কটি তোমাদেরকে আমি সমাধান করে দিচ্ছি। এখানে আছে গণসংখ্যা বহুভুজ এবং অজীব রেখা দুটি অঙ্কন করতে বলছে। তাহলে গণসংখ্যা বহুভুজ কীভাবে অঙ্কন করতে হয় সেটা তো আমরা আগেই দেখাইছি, তারপর আজকে দেখাবো, একই সাথে আমরা অজীব রেখাটাও দেখাবো। তার মানে 10 নাম্বার অঙ্কটি আমি একবার টোটালি তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এখন দেখো এই যে অজীব রেখাটা যে অঙ্কন করলাম, এই অজীব রেখাগুলো আমরা একটা জিনিস জানি কীরকম, এই তো আমাদের রেখাটা আমাদের অক্ষ, এটা ভূমি অক্ষ, এটা লম্ব অক্ষ। রেখাগুলো সবসময়ের জন্য এইরকম এসে এরকম হয়, সব সময়ের জন্য অজীব রেখা দেখবে এইরকম এসে এরকম হবে। এটি কিন্তু অজীব রেখার বৈশিষ্ট্য। আবার এটা হলো অজীব। আবার আমি কিন্তু কিছুক্ষণ আগে বলছিলাম অধি অজীব আর একটা আছে, সেটাও যদি আমরা আঁকতাম তাহলে এরকম হতো, এরকম হতো, মানে উপর থেকে নিচের দিকে। আর এটা হলো নিচ থেকে উপরের দিকে গেল, আর ওইটা আসতো উপর থেকে নিচের দিকে। সেটা আবার করতে হতো কি, শ্রেণীর নিম্ন সীমানার বিপরীতে অধি অজীবগুলো বসাতে হতো, নিম্ন হতে উচ্চক্রমের বা উচ্চ হতে নিম্নক্রমের ক্রমযুক্ত গণসংখ্যাগুলো বসাতে হতো। তাও ওটা প্রক্রিয়া তোমাদের গেলে আরও ঝামেলা হবে, ওটা দরকার নেই, যেহেতু ওটা আমাদের নাই, অযথা ওই প্রসঙ্গে আমরা যাবোই না। তাহলে এগুলো আমি সব মুছে দিই, মুছে দিয়ে আমি 10 নম্বর অঙ্কটা সমাধান করে দিই, ঠিক আছে? আর একটু ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটা আমি হালকা পাতলা একটু ছোট্ট অঙ্ক খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে দেখিয়ে দিলাম। এখন আমি বইয়ের অঙ্কটা করে দিলে, সমাধান করে দিলে তোমাদের আশা করি খুব সহজ হয়ে যাবে। দেখো বইতে এখানে কি বলে দেওয়া আছে, 10ম শ্রেণী 50 জন শিক্ষার্থী গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরে গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ এবং অজীব রেখা অঙ্কন করো বা আঁকো। তাহলে আগে অঙ্কটা আমরা উঠাই। অঙ্ক উঠানোর পর আমরা এখানে যেহেতু 2টি বলছে, আমরা সিরিয়াল অনুযায়ী আঁকবো, কারণ পরীক্ষাতে আমাদের যেভাবে থাকবে সেভাবেই তো অ্যান্সার করতে হবে। এখানে প্রথমে বলছে আমাদের গণসংখ্যা বহুভুজ, তারপর বলছে অজীব রেখা। তাহলে আমরা লিখি 10 নং সমাধান। প্রদত্ত উপাত্ত হতে নিম্নে কি বের করতে বলছে, গণসংখ্যা বহুভুজ। শ্রেণীর সীমানা এবং ক্রমযোজিত, ভাষাটা এটা একটু সুন্দর করে লিখি, ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করা হলো। ঠিক আছে, এই হলো আমাদের আগে কথাটা লিখে নিলাম। প্রদত্ত উপাত্ত হতে নিম্নে গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য শ্রেণী মধ্যমান বের করতে হবে। কারণ গণসংখ্যা বহুভুজে আমাদের কী করতে হয়, 2টি পদ্ধতি আমি তোমাদেরকে শিখিয়েছিলাম গণসংখ্যা বহুভুজ। একটি হলো আয়তলেখ হতে গণসংখ্যা বহুভুজ, যদি আমাদের আয়তলেখটা অঙ্কন করা থাকতো এরকম, এটি একটা আয়তলেখ, এটি একটি আয়তলেখ, এরকম যদি থাকতো তাহলে এখান থেকে আমরা গণসংখ্যা বহুভুজ কীভাবে নির্ণয় করতাম, আমরা প্রতিটি আয়তক্ষেত্রের একদম ঊর্ধ্ব বাহুর শীর্ষ বাহুর মধ্যমান নির্ণয় করে
সেইগুলোকে আমরা স্কেলের সাহায্যে যোগ করে দিয়ে এবং এটাকে ভূমি অক্ষের সাথে মিলিয়ে দিলে তবে এটা হয়ে যেত গণসংখ্যা বহুভুজ। এটা আমরা শিখাইছিলাম। এছাড়াও শিখাইছিলাম যদি আমাদের আয়তলেখ অঙ্কন করতে না বলে তাহলে আমরা কি করতাম, তাহলে আমরা এই ভূমি অক্ষে নিতাম শ্রেণীর মধ্যমান। এই মধ্যমান তাহলে আমরা এই যে শ্রেণীটা মনে করো 10 থেকে 20, তাহলে এটার মধ্যমান কত হবে 15 না, দেখো 15-র বিপরীতে একটা মান, আর এখানে 20 থেকে 30-এর মধ্যমান কত 25 না, এই 25 বরাবর এর একটি মান, যার জন্য আমরা এই আয়তলেখ অঙ্কন না করে আমরা যদি গণসংখ্যা বহুভুজ আঁকতে চাই তাহলে আমাদের শ্রেণী মধ্যমানগুলো নিয়ে সেই মধ্যমানগুলোর বিপরীতে আমাদের যে গণসংখ্যা আছে সেগুলিকে বসিয়ে সেইগুলিকে আমরা যোগ করে দিয়ে পেয়ে যেতাম কি গণসংখ্যা বহুভুজ। এই জন্য আমাদের দরকার প্রদত্ত পাঠ্যতে নিম্নে গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য আমার দরকার শ্রেণীর মধ্যমান দরকার। তাহলে সেটা নির্ণয় করবো আমরা আগে তালিকার মধ্যে বা ছকের মধ্যে। তারপরে অজীব রেখা অঙ্কনের জন্য আমি কিছুক্ষণ আগেই বললাম অজীব রেখার জন্য আমার দরকার হলো শ্রেণী সীমানা মানে ক্লাস বাউন্ডারি, এবং একই সাথে দরকার ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমরা শ্রেণী সীমানাও বের করব এবং ক্রমযোজিত গণসংখ্যাটাও বের করব, বের করে তারপর আমরা চিত্রে যাব। তাহলে চিত্রটা আমাদের পরের বিষয়, আগে আমাদের এই কাজগুলো তালিকার মধ্যে করে নিতে হবে। ঠিক আছে, তাহলে তালিকাটা আমরা করে ফেলি। আগে দেখো বইতে যে তালিকাটা দেওয়া আছে সেই তালিকাটা আমরা আগে উঠাই। বইয়ের তালিকা দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি 31 থেকে 40। একশো পর্যন্ত 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100 এই দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি। আর যা দেওয়া আছে ওইটাকে আমরা লিখে গণসংখ্যা গণসংখ্যা দেওয়া আছে 6, 8, 10, 12, 6, 8, 10, 12, 5, 7, 2, 5, 7, 2 এই হলো আমাদের গণসংখ্যা। এই আমাদের অঙ্কটা দেওয়া আছে। এখন এখান থেকে আমরা যদি গণসংখ্যা বহুভুজ আঁকতে যাই তাহলে আমাদের দরকার কি শ্রেণীর মধ্যমান, তাই না? তাহলে শ্রেণীর মধ্যমান এখানে আমাদের দরকার, সেটা বের করে ফেলি। শ্রেণী মধ্যমান নির্ণয় করার আগে আমরা আরেকটা কাজ করে ফেলতে পারি, শ্রেণী সীমানাটাও বের করে ফেলি। শ্রেণী সীমানা, এখন শ্রেণী সীমানা বের করার প্রক্রিয়াটা তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম যে এখানে দেখো 31 থেকে 40 আর এটা আবার 41 থেকে, তাহলে দুইটার মধ্যে ডিফারেন্স কত রইল? এই প্রথম শ্রেণীর উচ্চসীমা এবং পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার মধ্যে ডিফারেন্স অর্থাৎ ব্যবধান হলো 1। এর আগের ক্লাসগুলোতে কিন্তু আমি দেখাই দিছি সীমানা কীভাবে নির্ণয় করতে হয়। তাহলে সেই 1-এর অর্ধেক কত 0.5, আর সেই 0.5 আমরা করবো কি নিম্ন সীমা থেকে বিয়োগ করব, উচ্চ সীমা থেকে যোগ করব উচ্চ সীমার সাথে। তাহলে 31 থেকে যদি 0.5 মাইনাস করি তাহলে কত হয় 30.5, আর এটার সাথে যদি অ্যাড করি মানে যোগ করি তাহলে কত হবে 40.5, তাই না? ওই একইভাবে এটা থেকে 0.5 মাইনাস করলে 40.5, 50.5, এটা 50.5, 60.5, 60.5, 70.5, 70.5 to 80.5, 80.5 to 90.5, 90.5 to 100.5। এই মানে শ্রেণী সীমানা বের হয়ে গেল। এখন আমার দরকার শ্রেণীর মধ্যমান। তাহলে শ্রেণীর মধ্যমান মানে কি? এই দুইটাকে যোগ করি যদি 30 আর 40-এ 70, 71 হয়,
30.5 আর 40.5 যোগ করলে 71। একইভাবে এখান থেকেও যদি আমরা বের করি তাতেও 71, অর্থাৎ এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে যা হবে, এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে একই হবে। তাতে দেখো আমার এই যে সীমানা নির্ণয় করলাম, আমার কিন্তু শ্রেণী মধ্যমানের ক্ষেত্রে কোনো হেরফের হবে না, শ্রেণীর মধ্যমান একই থাকবে। যেমন এখানে দেখো 31 আর 40 কত হয়, 71। আবার এখানেও দেখো 30.5 আর 40.5 যোগ করলে কত, 71, একই হয়। তাহলে এই 71 যা আসলো তাকে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে যা হবে এটাকে 2 দ্বারা ভাগ করলে তো একই হবে। অর্থাৎ কত হবে, 35.5, 45.5, 55.5, 65.5, 75.5, 85.5, 95.5, মানে প্রত্যেকটা শ্রেণীর মধ্যমান আমাদের বের করা হয়ে গেল। তোমরা এর একই কাজ করো, সবগুলো যোগ করে 2 দিয়ে ভাগ করো, দেখবে এই রেজাল্টই আসবে। এবার আমাদের আরেকটা কাজ বাকি রইল কি, তার আমাদের আয়তলেখ আঁকার জন্য আমাদের যা যা দরকার সবগুলো কিন্তু হয়ে গেছে। আয়তলেখ না, মানে গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য যা যা দরকার সেগুলো কিন্তু সব হয়ে গেছে আমাদের। এখন আমার দরকার হলো অজীব রেখা অঙ্কনের জন্য শ্রেণী সীমানা দরকার ছিল, সেটাও হয়ে গেল। এখন অজীব রেখার জন্য আরেকটি জিনিস দরকার আমার, ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে ওইটা বের করি। ক্রমযোজিত গণসংখ্যা মানে এই গণসংখ্যাগুলোকে ক্রমান্বয়ে যোগ করে যাওয়া। 6 প্রথমটা যা আছে তাই, 6-এর সাথে 8 যোগ করলে কত হয়, 14, 8 আর 6 14, 14 আর 10 24, 24 আর 12 কত হয়, 36, 36 আর 5 36, 37, 38, 39, 40, 41, 41 আর 7 48, 48 আর 2 50। তাহলে আমাদের ক্রমযোজিত গণসংখ্যাও হয়ে গেল। এখন আমরা লিখব, আমরা একটা চিত্রের মধ্যে 2টা দেখাতে পারি অথবা আলাদা আলাদাভাবে 2টি চিত্রও দেখাতে পারি, যেমন খুশি। তবে আমার মনে হয় আলাদা আলাদা 2টি চিত্রই দেখানো উত্তম। আর যদি বলো যে না 2টি না, আমি একটা চিত্রেই দেখাবো, তাতেও কিন্তু সম্ভব। আমি 2টি তোমাদেরকে দেখাই দিই, একটি চিত্রেই দেখাই দিই, ঠিক আছে। যেহেতু আমাদের একটা অঙ্কের মধ্যে 2টা আছে, এই জন্য এক চিত্রের মধ্যেই আমরা 2টা দেখাই। শ্রেণী মধ্যমানও নিতে হবে, আবার উচ্চ সীমানাও নিতে হবে। লিখি, নিম্নে 2টা চিত্র আলাদা আলাদা আঁকাটাই উত্তম হবে। এক চিত্রে আঁকা সমস্যা হয়ে যাবে একটু, কারণ আমরা একবার আঁকবো হলো শ্রেণী মধ্যমানের বিপরীতে গণসংখ্যা নিব, আর একবার হলো উচ্চ সীমানার বিপরীতে নিব। সেক্ষেত্রে আমাদের দেখা গেল মাঝখানে মান নিতে গিয়ে আমি বোঝাতে অঙ্কন করে দেবো, কিন্তু বোঝাতে গিয়ে তোমাদের একটু সমস্যা হতে পারে, কারণ এত বড় গ্রাফ পেপারটা একটু বড় হয়ে যাবে। এখানে শ্রেণী আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা শ্রেণী, 7টা শ্রেণী নিতে গেলে তোমাদের একটু সমস্যা হয়ে যেতে পারে। এই জন্য আমি আলাদা আলাদাভাবে 2টি চিত্র এঁকে দেখাই। নিম্নে ছক কাগজে ভূমি অক্ষে শ্রেণীর মধ্যমান ও লম্ব অক্ষে গণসংখ্যা নিয়ে এবং লম্ব অক্ষে গণসংখ্যা নিয়ে একটি গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। এই কথাটা আমরা লিখে নিলাম, ঠিক আছে। লিখে এখন নিচে তোমার জায়গা নেই, আমি এই পাশে এঁকে দেখাই চিত্রটা। আমি এখানে যা যা বলছি এটা আমাদের কি মূল বিন্দু, মানে 0। আর ভূমি অক্ষ, এটা হলো ভূমি অক্ষ। ভূমি অক্ষকে আমরা দিয়ে দিলাম x, লম্ব অক্ষকে দিয়ে দিলাম y, তাই না। আর ভূমি অক্ষে আমাদের বলছে শ্রেণীর মধ্যমান, তাহলে এদিকে আমি লিখি শ্রেণীর মধ্যমান
আর এইদিকে লিখবো আমরা এইভাবে বাঁকা করে লিখবো, এইদিকে গণসংখ্যা তোমরা এইভাবে লিখবে, ঠিক আছে। এরপর শ্রেণীর মধ্যমান দেখো আমাদের সর্বনিম্ন আছে কত 35.5 আর সর্বোচ্চ আছে 95.5। তাহলে আমরা এখানে 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5। আমি এমনি মোটামুটি একটু দেখালাম, ঠিক আছে। ঠিক একইভাবে এরকম মনে করো আমাদের গ্রাফ পেপারটা আছে, সেখানে আমাদের ভূমি অক্ষে 35, আমি এইটাকে লিখলাম। এখন দেখো একটা জিনিস আমি বলি, এখানে যদি লিখি 35.5 আবার এইটার মধ্যে যদি আমি লিখতে যাই কত 45.5 45.5 সবগুলো পুরাটা একটা সংখ্যা হয়ে গেল না, মিলে গেল একবারে। এই জন্য এই সংখ্যাগুলোকেও তোমরা লেখার সময় এইভাবে বাঁকা করে লিখবে। কীভাবে? এখানে লিখো মনে করো 35.5 আর এটাকে লিখো 45.5, তারপর এটা 55.5 65.5, তারপর 75.5 85.5 95.5। আর দরকার নেই। তাহলে আমাদের লেখাটা যদি এইভাবে বাঁকা করে লিখি তাহলে আমাদের লেখাগুলো একটার সাথে আরেকটা মিলে যাবে না এবং তোমরা পরীক্ষাতেই কাজগুলোই করবে। আবার এই দিকে আমার দেখো গণসংখ্যা, সবচেয়ে বড় গণসংখ্যা কত আছে? গণসংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় আছে 12, তাহলে আমাদের সবচেয়ে ছোট আছে 2। তাহলে আমি এখানে 12 যদি দেখো এই প্রতি 5 ঘরে এখানে যদি 1 নেই, 1 2 3 4 5 6 7 8 9 10 12 অনেক দূর চলে যাবে, এত দূর পর্যন্ত আমার নেওয়া সম্ভব না, ঠিক আছে। যার জন্য আমরা কি করব, দেখো এই প্রতি 2 ঘরকে যদি আমরা 1 নেই, অথবা এই প্রতি 5কে এটাকে যদি আমরা 2 নেই, তাহলে এখানে 2 4 6 8 10 12 প্রতি 5টা ক্ষুদ্রতম বর্গের প্রতি 5টা ছোট ছোট ঘরকে আমরা কত ধরলাম? 2 ধরলাম। প্রতি 5টা ছোট ঘরকে কত ধরলাম? 2। তাহলে আমাদের এইভাবে করে আমরা লিখে ফেললাম। তাহলে 12-র পর এখানে আরও যদি নেই তাহলে 14 তো আমার দরকার নেই, এ পর্যন্ত হয়ে গেল। এখন আমরা কি করব, দেখো এখানে প্রতি ঘরের মধ্যে এখানে 5 ঘরে আছে 10, তাই না? 35 থেকে 45 মানে 10 ব্যবধান না? তাহলে এখানে প্রথমেই আমাদের 35 হয় কী করে? যার জন্য তোমাদেরকে আমি শিখিয়ে দিয়েছিলাম এরকম, যে এরকম যদি আমাদের একটু বেশি থাকে তখন আমরা এরকম একটু ভঙ্গুর রেখা দিয়ে দেব। মানে এটাকে বলা ভঙ্গুর রেখা, মানে মাঝখানে একটু আমরা এই কিছু অংশ ভেঙে রাখছি। এখন আমাদের এই 35.5, এই 35-এর বিপরীতে 35 বরাবর আমাদের গণসংখ্যা আছে কত? 6। তাহলে এই 35 বরাবর আমরা কতকে নিব? এই হলো 6, একটা সংখ্যা পেয়ে গেলাম। এই 6 আর 35 মিলিয়ে একটা ক্রসবর্নিং পয়েন্ট। এরপর 45-এর বিপরীতে আছে কত? 8। এই 45 বরাবর আছে কত? 8, এই 8 বরাবর, ঠিক আছে। এই আর একটা বিন্দু পেয়ে গেলাম, তাহলে একটা বিন্দু, দুইটা বিন্দু। এরপর 55 বরাবর আছে কত? 10। দেখো তো এই 55 বরাবর আমরা উঠাবো, উঠিয়ে নিয়ে কত পাবো? 10, ঠিক আছে। এই আর একটা সংখ্যা পেয়ে গেলাম। এরপর 65 বরাবর আছে কত? 12। এই 65 বরাবর আমরা উপরে দিকে উঠাতে থাকি, এখানে পেয়ে গেলাম 12। 75 বরাবর পেয়ে গেলাম কত? 5। তাহলে এখানে দেখো 5 তো নাই, তাহলে কি আছে? 4 আছে এবং 6 আছে। তাহলে 4 আর 6 এর মাঝামাঝি মানে কি? আড়াই ঘর। এখানে 4 আর 6 এর মধ্যে 5টা ঘর আছে, তার মানে আমাদের এখানে অর্ধেক করতে হলে কি আড়াই ঘর হবে না? তাহলে মাঝামাঝি বরাবর আমি 4 আর 6 এর মাঝামাঝি বরাবর এখানে আর একটা বিন্দু পেয়ে গেলাম, এটা হলো 5। এরপর আছে আমাদের 7। তাহলে 7 নেব কোথায়? দেখো 6 এবং 8-এর মাঝামাঝি বরাবর না 7, এটা নিলাম আমরা, এই হলো 7, আর একটা বিন্দু, ঠিক আছে। এরপর আছে আমাদের 91 থেকে 100 পর্যন্ত 2, তার মানে 2 তো একদম নিচে, এই বরাবর এখানে 2। আমার এখানে দাগাদাগি দেখা যাচ্ছে অনেক বেশি, কিন্তু তোমাদের তো এইগুলো দেখা যাবে না, কারণ গ্রাফ পেপারে কিন্তু খুব সূক্ষ্ম দাগ দেওয়া আছে, তার মধ্যে তুমি যে বিন্দুগুলো নিবা সেগুলি যোগ করলে খুব সুন্দরই দেখা যাবে, তেমন একটা সমস্যা হবে না।
এখন আমরা কি করব, এই বিন্দুগুলোকে যোগ করে দেব। এগুলোকে যোগ করে দিলে আমাদের যে রেখাটা হবে সেইটি হলো আমাদের গণসংখ্যা বহুভুজ। তাহলে এখন আমাদের এখানে যে বিন্দুগুলো পেয়ে গেলাম, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, স্কেল দিয়ে যোগ করে দেব সোজা। আবার এই রেখার সাথে এই রেখাটা, এই বিন্দুর সাথে এই বিন্দুটা স্কেল দিয়ে যোগ করে দেবো, এই বিন্দুর সাথে এই বিন্দুটা স্কেল দিয়ে যোগ করব। এই বিন্দু থেকে আমরা এইটা যোগ করবো না, কিন্তু এইটার পরবর্তী কোনটা, এটা না। তাহলে এখান থেকে আমরা এইটাকে যোগ করব, এখান থেকে যাব পরবর্তী শ্রেণীতে, তারপরে আসবো এই শ্রেণীতে। ঠিক আছে? তাহলে কয়টা ভুজ, ভুজ মানে কি বাহু, এখানে কয়টা বাহু হলো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা বাহু। এখন এই ছয়টা বাহু হলেও এটাকে আমরা ষড়ভুজ বলবো? হয় নাই, কারণ এখানে দুইটি প্রান্ত আছে উন্মুক্ত। আমাদের কোনো ভুজ হতে হলে কি হতে হবে, সীমাবদ্ধ ক্ষেত্র হতে হবে। তাহলে কি করব, এটাকে আমরা একদম এনে এখানে মিলিয়ে দেব। এটাই ধারাবাহিকভাবে যেখানে এসে মিলে, এটাকেও এই ধারাবাহিকভাবে যেখানে এসে মিলে আমরা এখানে মিলিয়ে দেব। তাহলে এটা হয়ে গেল কি, গণসংখ্যা বহুভুজ, গণসংখ্যা বহুভুজ হয়ে গেল। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা একটি এই চিত্রটা থেকে আমরা গণসংখ্যা বহুভুজ একটা গ্রাফ পেপার কেটে তার মধ্যে এরকম এঁকে দিয়ে দিলাম। আমাদের কিন্তু 10 নম্বরের দুইটি পার্ট আছে। একটি পার্ট হলো গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো, এবং সেকেন্ড পার্ট আছে অজীব রেখা অঙ্কন করো। আমাদের একটা পার্ট শেষ হলো। ওকে, তাহলে এই পার্টটা আমরা এখন তোমরা উঠিয়ে নাও। আমি একটু সাইডে দাঁড়ালাম, তোমরা এখানে সম্পূর্ণটুকু উঠিয়ে নাও। উঠিয়ে নেওয়ার পর আমি এখান থেকে এই অংশটুকু আবার মুছে দেব, কারণ আমার কিন্তু একটা চিত্র হলো শুধু গণসংখ্যা বহুভুজ। এখন আমার আরেকটা রাখতে হবে কি, অজীব রেখা। তাহলে অজীব রেখার জন্য আমার এখানে লেখাটাও তো একটু চেঞ্জ করতে হবে। ও, এখানে আমার আরও কিছু লেখা আছে, এখানে আমাকে আরও কিছু লিখতে হবে। সেই লেখাটা কি লিখতে হবে সেটা তোমরা ইতিপূর্বে আমি তোমাদের আগে যখন চিত্র আঁকছি তখন এগুলো দেখাইছিলাম। এখানে আমরা লিখব কি, সেটা আমি লাল কালি দিয়েই লিখি না হয়। ভূমি অক্ষে, চিত্রে, আগে চিত্রে লিখে নিই। চিত্রে ভূমি অক্ষে মানে এই দিকে ক্ষুদ্রতম বর্গের প্রতি, দেখো 5টা ঘরকে আমরা কত ধরছি, 35 থেকে 45, মানে এখানে 10 ব্যবধান ধরছি না। ক্ষুদ্রতম বর্গের প্রতি 5টা ঘরকে আমরা কত ধরছি, 10। ক্ষুদ্রতম বর্গের প্রতি 5, ইংলিশে লিখব, ঘরকে 10 একক, এবং লম্ব অক্ষে আমরা ক্ষুদ্রতম বর্গের প্রতি 5টা ঘরকে কত ধরছি, 2, আবার 5 ঘরকে 2 ধরছি, তাই না। ক্ষুদ্রতম বর্গের প্রতি 5 ঘরকে 2 একক বিবেচনা করা হয়েছে। এখানে আমরা প্রতি 5 ঘরকে 10 ধরছি, আর এখানে প্রতি 5 ঘরকে 2 ধরছি। এই কথাটা আমাদের লিখে দিতে হবে। আর আগে আমরা কোথায় কী নিয়েছি এটা তো আগেই আমরা লিখছি। চিত্র আঁকার আগে কিছু অংশ লিখব, চিত্র আঁকবো, এঁকে নিচে আবার এই অংশটুকু লিখে দেব। তাহলে এভাবে কিন্তু আমাদের চিত্রগুলোকে তোমাদের উপস্থাপন করতে হবে সব সময়ের জন্যই, এটা তোমাদের মাথায় রাখবে। ঠিক আছে? তাহলে আমাদের এই অংশটা মোটামুটি হয়ে গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, খুব সহজ একটি অপশন। এর পরবর্তী অংশটা আমরা এটাকে মুছে দিয়ে দেখো আমরা পরবর্তী অংশটুকু দেখাই দিই। ঠিক আছে? আমি এটাকে মুছে দিলাম। এবার নিম্নে 6 কাগজে ভূমি অক্ষের শ্রেণীর, আমি এখান থেকে বাকিটুকু মুছে দিই। এটুকু তো আমার লিখতেই হবে এই জন্য। চিত্রে নিম্নে 6 কাগজে ভূমি অক্ষের শ্রেণীর, এখন আমরা যখন অজীব রেখা অঙ্কন করব, ভূমি অক্ষের নেব কি, শ্রেণীর সীমানা। ভূমি অক্ষের শ্রেণীর উচ্চ সীমানা এবং লম্ব অক্ষে কি নিব, ক্রমযোজিত গণসংখ্যা।
এবং লম্ব অক্ষে ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে একটি অজীব রেখা অঙ্কন করা হলো। এবার আমরা অঙ্কন করে দিই। দেখো একদমই সোজা হয়নি চিত্রটা, ফ্রি হ্যান্ড। এক্স ওয়াই, ভূমি অক্ষে কি বলছি? শ্রেণী সীমানা। তাহলে এখানে আমরা লিখলাম আর লম্ব অক্ষে ক্রমযোজিত গণসংখ্যা। তার মানে এদিকে আমরা নিব ক্রমযোজিত গণসংখ্যা। এখন এখানে আমরা যেরকম আগে ঘর করি 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4। এদিকেও একইভাবে। এই মনে করো আমাদের চিত্রটা আছে। এখন ভূমি অক্ষে যখন শ্রেণী সীমানা নিব, তাহলে সীমানা আমাদের সর্বনিম্ন আছে কত? নিম্ন সীমানা আছে 30.5। এখান থেকে শুরু করে আমাদের সর্বোচ্চ আছে 100.5। তাহলে এখানে আমরা যদি নেই, মনে করো এটাকে নিলাম 30, এই দিকে আমরা লিখব 30 পয়েন্ট, অথবা এটাকে আরও নিচেরটাই লিখি এখানে 30.5, তারপর 40.5, 50.5, 60.5, 70.5, 80.5, 90.5, 100.5। আর ক্রমযোজিত গণসংখ্যা আমাদের সর্বোচ্চ আছে কত? আমাদের যোগফল আছে 50 পর্যন্ত। এখানে কিন্তু আগেরটা যেমন সর্বোচ্চ ছিল 12, যার জন্য 12 পর্যন্ত রাখছিলাম, আর এখানে আমাদের 50 পর্যন্ত, তাই না? তাহলে এখানে আমাদের দেখো এটাকে যদি আমরা নিই 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50। এই হলো আমাদের ক্রমযোজিত গণসংখ্যাগুলো, ঠিক আছে? তার মানে আমরা ভূমি অক্ষে প্রতি 5 ঘরকে নিলাম 10, আর লম্ব অক্ষে প্রতি 5 ঘরকে 5ই ধরছি। এখানে দেখো 1 2 3 4, এই ছোট ছোট ঘর, এখানে 5 ঘরকে আমরা কত ধরছি? 5, আর এখানে 5 ঘরকে ধরলাম আমরা 10। তাই দুইটার মধ্যে আমাদের ডিফারেন্স রইলো। আর এখানে 0 থেকে এইটুকুর মধ্যে 30 হয়ে গেল, যার জন্য এটুকুকে আমরা একটা ভঙ্গুর রেখা দিয়ে দেব, মানে এটাকে বলা হয় ভঙ্গুর রেখা, ঠিক আছে? এখন আমরা চিত্রটা আঁকবো। দেখো আমি বলছি কি, তোমরা এর আগে যখন লিখছিলাম সেখানে লেখা আছে শ্রেণীর উচ্চ সীমানার বিপরীতে ক্রমযোজিত গণসংখ্যাগুলো। তাহলে এই 30.5 এটা কি উচ্চ সীমানা? না, এটার উচ্চ সীমানা হলো আমাদের 40.5। তাহলে এই 40.5-এর বিপরীতে বসাবো কত? 6। 40.5-এর বিপরীতে বসাবো এখানে 5, আর এই হলো 6, 5-এর চেয়ে 1 বেশি না, এই হলো 6, একটা আমি পেয়ে গেলাম। তারপর এই 50.5-এর বিপরীতে বসাবো 14, ক্রমযোজিতগুলো। তাহলে কত? 50.5-এর বিপরীতে 14, তাহলে এই 50.5-এর বিপরীতে 14, মানে এই 15, 15 সে 1 নিচে, এই হলো 14, আর একটি বিন্দু পেয়ে গেলাম। 60.5-এর বিপরীতে নিব 24। দেখো এইদিকে আমরা উপরের দিকে উঠালাম 20, 25, 25-এর চেয়ে 1 কম, তাই না? এই হলো 24। এরপরে 70.5-এর বিপরীতে আছে 36, এইটার বিপরীতে চলে যাবে কত? 36, এই 30, 35, 35-এর উপরেও 1, তাই না? এই হলো 36, আর একটা বিন্দু পেয়ে গেলাম।
80.5-এর বিপরীতে হলো কত? 41। তাহলে এটার বিপরীতে হবে 41। এই 40 তারপরে হলো 41, এ আরেকটা বিন্দু। 90.5-এর বিপরীতে 48, তাই না? এই 90.5-এর বিপরীতে হবে 48, এই হলো 48। এরপর 100.5-এর বিপরীতে 50, এইটার বিপরীতে চলে যাবে কত? এই যেখানে আমাদের 50, এই হলো লাস্ট পয়েন্ট। তাহলে এই যে আমরা কতগুলো পয়েন্ট পেয়ে গেলাম, এই পয়েন্টগুলোকে আমরা কি করব? স্কেলের সাহায্যে না, মুক্ত হস্তে যোগ করব। মুক্ত হস্তে যোগ করলে যে রেখাটা হবে ওই রেখাটার নামই হলো অজীব রেখা। তাহলে দেখো আমরা অজীব রেখা ভূমি অক্ষে নিলাম শ্রেণী সীমানা, আর লম্ব অক্ষে নিলাম ক্রমযোজিত গণসংখ্যা। আর কিছুক্ষণ আগে গণসংখ্যা বহুভুজ যখন আঁকলাম তখন ভূমি অক্ষে নিছি মধ্যবিন্দু, মানে যে মধ্যমানগুলো, আর লম্ব অক্ষে নিছি শুধু গণসংখ্যা, ক্রমযোজিত নয়। ডিফারেন্সটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এখন এই বিন্দুগুলোকে আমরা ফ্রি হ্যান্ড অ্যাড করে দেব। যেমন মুক্ত হস্তে আমরা কীভাবে অ্যাড করব দেখো, এখান থেকে আমাদের যেমন আমি বলি এ একটা বিন্দু, এ একটা বিন্দু, এ একটা বিন্দু, এগুলিকে যদি আমরা স্কেলের সাহায্যে যোগ করি তাহলে কিন্তু এরকম হবে স্ট্রেট লাইন। আর স্ট্রেট লাইন হওয়া মানে এখানে একটা কোণ তৈরি হলো, তাই না? আর যদি এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এরকমই তো, এই তিনটাকে আমরা যদি স্কেল দিয়ে না যোগ করি তাহলে আমার কীরকম হয়? ফ্রি হ্যান্ড, তাই না? এরকম একটু আঁকা, এইরকম বাঁকা করে নিয়ে নেব। তার মানে কি, এখানে আমার কোনো কোণ তৈরি হলো না। এটাকে বলা হয় ফ্রি হ্যান্ড রাইটিং বা ফ্রি হ্যান্ড কার্ভ তোমাদের এখানে ড্রয়িং, ঠিক আছে? তাহলে এখানে আমরা এই ড্রয়িংটা করব খুব একদম মুক্ত হস্তে, এখানে কোনো জায়গায় কোনো অ্যাঙ্গেল তৈরি হওয়া যাবে না। তাহলে এটাকে আমরা ফ্রি হ্যান্ড এরকম অ্যাড করে দিয়ে দিই। এই এখন এটা যখন আমি অঙ্কন করে দিলাম, আমার এটা সুন্দর হয় নাই, তোমাদের এখান তো গ্রাফ পেপার যখন হবে তখন একদম অ্যাকুরেট হবে এবং খুব সুন্দর হয়ে যাবে, এইরকম হবে রেখাটা, ঠিক আছে? এখানে এই বিন্দুটা, এই বিন্দুটা, এই বিন্দু, এই আরেকটা বিন্দু, এই আরেকটা বিন্দু, এই আরেকটা বিন্দু, এই আরেকটা বিন্দু, তাহলে সবগুলো বিন্দুকে এরকম আমরা যোগ করে দিলাম, ঠিক আছে? দেওয়ার পর এখন এই যে নিচে, এটা কিন্তু ভূমি অক্ষে আমরা এই সর্বনিম্ন সীমানা যেটা ছিল আমরা সবগুলোই নিছি উচ্চ সীমানার বিপরীতে। তাহলে এটাকে আমরা লাস্টে এনে মিলিয়ে দেব নিম্ন সীমানা। একদম প্রথম শ্রেণীর শুরুটা হয়েছে 30 থেকে, এই শুরুতে এখান থেকে শুরু হলো, শেষ হলো 100.5-এ। আমরা 100.5-এর মানটাও দিয়েছি, আর শুরুটা কিন্তু আমাদের এখানে এই জন্য অ্যাড করে দেব, এখান থেকে এনেও এখানে অ্যাড করে দিয়ে দিলাম। এটি হয়ে গেল আমাদের ক্রমযোজিত গণসংখ্যা রেখা বা অজীব রেখা। তাহলে এই রেখার নামই হলো, এরকম অ্যাঙ্গেল দিয়ে দিলাম, অজীব রেখা। শেষ। তার আমাদের কিন্তু 10 নম্বর অঙ্ক, একটি অঙ্কের মধ্যে 2টি চিত্র ছিল, যার জন্য একটু সময় লাগলো। আশা করি সবাই বুঝতে পেরেছো। এই 2টি অঙ্ক আমি 2টি চিত্রই তোমাদেরকে বুঝিয়ে দিলাম। 10 নম্বর অঙ্কটা খুব সহজ একটি অঙ্ক, আশা করি সবাই বুঝতে পেরেছো। এইভাবে তোমরা এই সবগুলো অঙ্কই তোমরা সমাধান করবে আশা করি। আগামী ক্লাসে তোমাদের অন্য যে প্রশ্নের অঙ্কগুলো আছে, অর্থাৎ এই অনুশীলনীর সবগুলো অঙ্কই আমি একটি একটি করে সমাধান করে দেবো, একদিনে একটি না। যেমন দেখো, তোমরা যদি বলো আর 10 মিনিট 5-7 মিনিট লাগবে মাত্র, 11 নম্বর অঙ্কটি যদি আমি সমাধান করে দেই তাহলে একটা আমাদের শৃঙ্খলার মধ্যে থেকে যায়। যেমন 11 নম্বরটা খুব ছোট্ট একটা অঙ্ক, 5-7 মিনিট লাগবে, এটা যদি আমি সমাধান করে দিই, তারপরে 12 নম্বরটা একটা সৃজনশীল প্রশ্ন, এটা আমি একদিনে সমাধান করে দিতে পারি। এরপর 13 নম্বরটাও একটা সৃজনশীল, 14 একটা সৃজনশীল, 15 একটা সৃজনশীল। মাঝখানে আমাদের শুধুমাত্র এই 11 নম্বরটা 5 মিনিটের একটা অঙ্ক রয়ে গেল। এই জন্য এই 5 মিনিটের অঙ্কটা এই ক্লাসেই আমি শেষ করে দিই। আগামী ক্লাস থেকে প্রতিদিন একটি করে সৃজনশীল প্রশ্ন, এখানে 4টি সৃজনশীল প্রশ্ন আছে, আমি 4টি লেকচারে তোমাদের এগুলো শেষ করে দেবো, ঠিক আছে? তারপরে বোর্ড কোশ্চেনগুলো আমি পরে ধরবো। তা ঠিক আছে, খুব স্বল্প সময়ের মধ্যে আমি 11 নম্বর প্রশ্নটি তোমাদের সমাধান করে দিচ্ছি, মনোযোগ দিয়ে দেখো। তাহলে এটা আমি মুছে দিলাম। আমি কিন্তু মুছে ফেললাম ঠিকই, এখানে কিন্তু একটা কাজ আমি করতে ভুলে গেছি। সে কাজটা কি তোমরা নিজেরাই পারবে, আমি মুখে বলে দিই। এখানে আমরা ভূমি অক্ষে বলে দিছি কিন্তু লেখা হয় নাই। আমরা আগের বার যখন লিখলাম ভূমি অক্ষে কী নিছি, প্রতি 5 ঘরকে কত নিছিলাম? 10, তাই না? আর লম্ব অক্ষে প্রতি 5 ঘরকে 5 একক বিবেচনা করা হয়েছে। লেখাটা কী ছিল? এখানে লেখা ছিল চিত্রে ভূমি অক্ষে
ক্ষুদ্রতম বর্গের প্রতি, ওই চিত্রটা যে এঁকে দিয়েছিলাম ওটা মুছে দিলাম, ওই চিত্রের নিচে এই কথাগুলো লিখবে। ভূমি অক্ষে ক্ষুদ্রতম বর্গের প্রতি 5 ঘরকে 10 একক এবং লম্ব অক্ষে ক্ষুদ্রতম বর্গের প্রতি 5 ঘরকে 5 একক বিবেচনা করা হয়েছে। এই কথাটুকু তোমরা লিখে দেবে। চিত্রে ভূমি অক্ষে ক্ষুদ্রতম বর্গের প্রতি 5 ঘরকে, এখানে কিন্তু আমরা যে নিয়েছিলাম 1 2 3 4 5, এগুলি প্রত্যেকটাকে আমরা কত ধরছিলাম? 10। এখানে 30 থেকে 40, তাহলে 10 বিবেচনা করা হয়েছে না? আর লম্ব অক্ষে 1 2 3 4 5, এইখানে আমরা 5 ধরছি, এখানে ধরছি 10, তাহলে কি প্রতি 5টা ঘরকে আমরা 5 করে ধরছিলাম, তাই কথা বলা হয়েছে। ক্ষুদ্রতম বর্গের 10 একক ধরলাম ভূমি অক্ষে, আর লম্ব অক্ষে প্রতি 5 ঘরকে 5 এককই বিবেচনা করা হয়েছে। এই কথাটা অবশ্যই লিখে দিবে। এটা আমি তোমাদেরকে বিভিন্ন কিছু বোঝাতে হয়তো ওই লেখাটুকু ভুলে গেছিলাম, এখন মুছতে গিয়ে হঠাৎ করে মনে পড়ছে। তা আশা করি সবাই তুলে ফেলেছো, তাহলে এটাকে এখন মুছে দিতে পারে এবার, ঠিক আছে? আমি কিন্তু তোমাদেরকে ক্লাসগুলো করাই একদমই লাইভ, এখানে কোনো কাটছাট নাই, কোনো জোড়াতালি নাই, কোনো কিছু নাই। আমি একদমই স্কুলে ক্লাসে যেভাবে ক্লাসটা করানো হয় তোমাদের মনে করো সেই ক্লাসটি করাচ্ছি। এখানে আমার এই যে মুছে দিলাম, কেটে দিলাম, যেটা হয় সেটাই। আমি এখানে ভিডিওগুলোকে এডিট করে এখান কেটে ফেলে ওখানে আবার জোড়া দেবো, সেরকম কোনো কিছু কিন্তু করা হচ্ছে না। অতএব তোমরা এটাকে স্বাভাবিকভাবেই নিয়ে নিবে, ওকে? তা এবং তোমাদের এটা মনে করি পজিটিভ, তোমরা লাইভ ক্লাস করছো একবারে এখানে। তাহলে এখানে দেখো 11 নম্বরটা আমাদের আছে কি, নিচে 50 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো, মধ্যক নির্ণয় করো। তাহলে মধ্যক নির্ণয়টা আমি একদমই খুব অল্প সময়ে এটা আমি শেষ করে দিয়ে দিই। খুব সহজ একটি অঙ্ক। মধ্যক নির্ণয় তোমাদের এর আগে যেহেতু শেখানো হয়েছে, অতএব এখন আর আমাদের খুব বেশি সময় লাগবে না। এখানে তেমন কিছু বোঝানোও দরকার পড়বে না, শুধু অঙ্কটা সমাধান করে দিলেই হবে। নিচে 50 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশন সারণী হতে পঞ্চাশ জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশন নিম্নে মধ্যক নির্ণয়ের জন্য প্রথমত ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করা হলো, ঠিক আছে? এখন ওজন কেজি, পঁয়তাল্লিশ, 50, 55, 60, 65, 70। তারপর আছে গণসংখ্যা। গণসংখ্যাকে আমরা সাধারণত এফ দ্বারা সূচিত করি। কত দেওয়া আছে? 2, 6, 8, 16, 2, 6, 8, 16, 12, 6, 12, 6, 12, 6, হ্যাঁ এই তো।
তাহলে এখন এখান থেকে আমাকে বলছে মধ্যক নির্ণয় করার জন্য। তাহলে মধ্যক নির্ণয় করার জন্য আমার দরকার হলো ক্রমযোজিত গণসংখ্যা এফসি। ঠিক আছে, এখন ক্রমযোজিত গণসংখ্যা কি, 2 এর সাথে 6 অ্যাড করলে 8 আর 8 হলো 16 আর 16 32 আর হলো 12 44 আর 6 50। এই হলো আমাদের ক্রমযোজিত গণসংখ্যা। এখন দেখো আমাদের এটা কি জোড় সংখ্যা না, তাহলে এখানে n সমান 50 প্রদত্ত উপাত্তে n সমান 50 যা জোড় সংখ্যা, সুতরাং মধ্যক হবে n/2 তম ও n/2 + 1 তম মানের গড়। এই তো প্রদত্ত উপাত্তে এখানে n/2 বা 50/2 বা 25 তম মান ক্রমযোজিত গণসংখ্যার এই 25 তম মান। দেখো 25 হলো আমাদের ক্রমযোজিত গণসংখ্যা কত এর মধ্যে, 32 এর মধ্যে, তাই না? এখানে আমাকে বলছে n/2 তম মান মানে 25 তম মান। 25টা ক্রমযোজিত গণসংখ্যা কি 16 এর মধ্যে আছে না, 16কে ওভার করে চলে গেছে, ওভার করে আমাদের 32 পর্যন্ত যা আছে সবগুলোই কিসের মধ্যে, এই এটার মধ্যে, তাই না? 32তম মান হলো আমাদের ক্রমযোজিত 25তম মান ক্রমযোজিত গণসংখ্যার 32 এর মধ্যে বিদ্যমান, যার বিপরীতে মান হলো কত, 60। একটা জিনিস পেয়ে গেলাম, ঠিক আছে? এটা হলো n/2 তম। এই যেখানে দেখো এখানে দিয়ে যে অঙ্কটা করলাম n/2 তম মান হলো 60, এটা পেয়ে গেলাম। এখান থেকে আমি আবার এখানে চলে যাই, আবার n/2 + 1 তম বা 50/2 + 1 তম বা 50/2 মানে কি 25 এর সাথে 1 যোগ করলে 26, তাই না? 26 তম মান ক্রমযোজিত দেখো 26টাও আমাদের ক্রমযোজিত গণসংখ্যার এই 32-এর মধ্যেই বিদ্যমান, তাই না? গণসংখ্যার 32 এর মধ্যে বিদ্যমান, যার বিপরীতে মানটি হলো কত, ওই একই 60, যার বিপরীতে মানটি হলো 60। তাহলে আমি বলছিলাম কি n/2 তম মান আর n/2 + 1 তম মানের গড়। তাহলে এই n/2 তম মানটাও পেয়ে গেলাম আমরা 60 আর n/2 + 1 তম মানটাও পেয়ে গেলাম আমরা 60। তাহলে দুই ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম কত, 60। তাহলে এখন আমাদের কি হবে, এই 60 আর 60 এই দুইটা মানের গড় কি 60 + 60 / 2। তাহলে দুইটি মানের গড় মানে ওই দুইটা মানকে যোগ করে 2 দিয়ে ভাগ, এই তো। তাহলে সুতরাং মধ্যক সমান 60 + 60 / 2। তাহলে 120 / 2 সমান 60। এটি অ্যান্সার। উত্তর নির্ণেয় মধ্যক 60।
শেষ, আমার কিন্তু অঙ্কটা কমপ্লিট হয়ে গেলো। একদমই খুব সহজ অঙ্ক, এবং বলছিলামই তোমাদেরকে যে খুব স্বল্প সময়ের মধ্যে সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে অঙ্কটা হয়ে যাবে, এবং তাই হয়ে গেল, খুব সময় লাগলো না। কিন্তু মাঝখানে আমাদের একটু ওই আগেকার চিত্রটার মধ্যে কিছু লেখা বাকি ছিল, সেই লেখাটুকু দেখাতে গিয়ে একটু সময়টা বেশি চলে গেছে। তাছাড়া অঙ্কে কিন্তু আমাদের এখানে খুব বেশি সময় লাগেনি। অর্থাৎ আমাদের অনুশীলনীর 10 নম্বর এবং 11 নম্বর অঙ্কটি আজকে কমপ্লিট হলো। আগামী ক্লাসে তোমাদের 12 নম্বর সৃজনশীল প্রশ্ন, 13 নম্বর সৃজনশীল, 14, 15 এগুলো সৃজনশীল প্রশ্ন, এক এক দিন একটি একটি করে সৃজনশীল প্রশ্ন, আর 4টি লেকচার, আমি 4টি ক্লাস 4টি অঙ্ক সমাধান করে দেবো। তাই আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমার এই চ্যানেলের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধু বান্ধব সবাইকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং এই চ্যানেলটিকে ফলো করতে উৎসাহিত করবে। আশা করি তোমরা অবশ্যই এই কাজটি করবে। তোমাদের প্রতি এই বিশ্বাস আমার রইল। ধন্যবাদ সকলকে।